আমরা আজকে আলোচনা করব জীব প্রযুক্তি এইটার পরের অংশটুকু নিয়ে। তো জীব প্রযুক্তির পরের যে পার্টটা ছিল, আমরা আলোচনা করার কথা ছিল আজকে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্যগুলো নিয়ে। তো গতদিন আমরা আলোচনা করেছিলাম কিছু গুরুত্বপূর্ণ ছক নিয়ে। তো ছকের একটা অংশ আসলে গুরুত্বপূর্ণ ছিল, যেটা আসলে না বললেই নয়, এবং যেটা খ নাম্বারে আসার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড নট অনলি খ, এটা অ্যাকচুয়ালি গ নাম্বারেও অনেক সময় চলে আসতে পারে। তো জিনিসটা কি? জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে টিস্যু কালচার ও রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির পার্থক্য। তো আমরা যদি এখন টিস্যু কালচার ও রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মধ্যে পার্থক্যটা কী সেটা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি। তো প্রথমত আমরা যদি সংজ্ঞাটা দেখি, যে টিস্যু কালচারের সংজ্ঞাটা কী। সংজ্ঞাটা হচ্ছে যে জীবদেহের বিচ্ছিন্ন করা কোনো বিভাজনক্ষম টিস্যু কৃত্রিম পুষ্টির মাধ্যমে কালচার অর্থাৎ আবাদ করে চারা উদ্ভিদ সৃষ্টি বা টিস্যু বৃদ্ধির বা প্রাণীর ক্ষেত্রে প্রক্রিয়াই হলো টিস্যু কালচার। কতটুকু বুঝতে পারলে জানি না, বাট আমি এগেইন বলছি যে জীবদেহের বিচ্ছিন্ন করা কোনো বিভাজনক্ষম টিস্যু, যেটা হচ্ছে যে কৃত্রিম পুষ্টির মাধ্যমে আবাদ করে চারা উদ্ভিদ সৃষ্টি, অর্থাৎ একটা মাতৃ উদ্ভিদ থেকে কোনো একটা কিছু কেটে এনে সেটা একটা চারা উদ্ভিদ সৃষ্টি করে টিস্যুর বৃদ্ধি প্রক্রিয়াই হলো টিস্যু কালচার। আর রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সংজ্ঞা হচ্ছে যে কোনো জীবের ডিএনএতে ভিন্ন উৎস থেকে সংগ্রহিত এক বা একাধিক কাঙ্ক্ষিত জিন বা ডিএনএ খণ্ড সংযুক্ত করে সংকর অর্থাৎ হাইব্রিড ডিএনএ তৈরির কৌশলই হলো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। আবারও বলছি, কোনো জীবের ডিএনএতে ভিন্ন উৎস থেকে সংগ্রহিত এক বা একাধিক কাঙ্ক্ষিত জিন, মানে কোনো একটা জীবের ডিএনএ থেকে আমি কোনো একটা জিন কালেক্ট করলাম অথবা একটা ডিএনএ খণ্ড কালেক্ট করলাম, সেই খণ্ডটা হচ্ছে সংযুক্ত করে যদি হাইব্রিড করা হয়, তো ডিএনএ তৈরির কৌশল, সেই জিনিসটাই হচ্ছে যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। আমরা বাজারে বিভিন্ন হচ্ছে যে ফল মূল দেখি না, যে এগুলো বলে যেগুলো হাইব্রিড হাইব্রিড, এইগুলো হাইব্রিড অ্যাকচুয়ালি কি? হাইব্রিড বলতে যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি অ্যাপ্লাই করা হয়েছে। এবার যদি আমরা একটু উৎপাদনের দিকে দেখি, উৎপাদনে আমরা পাবো যে টিস্যু কালচারের মধ্যে এই পদ্ধতিতে স্বল্প সময়ের মধ্যে অধিক সংখ্যক উদ্ভিদের চারা উৎপাদন করা সম্ভব। আর রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি এই পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ উৎপাদন করা সম্ভব নয়। তার মানে একটাতে একটু সময় কম লাগছে আর একটা একটু সময় বেশি লাগছে। যদি আমরা ব্যবহারের কথা চিন্তা করি, টিস্যু কালচারের ক্ষেত্রে ব্যবহারটা হচ্ছে, যেটা টিস্যু কালচার সেটা হচ্ছে যে ভাইরাস ও রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টির জন্য ব্যবহৃত হয় সাধারণত। আর আমি একটা বৈশিষ্ট্য এক্সপেক্ট করতেছি যে গোলাপ ফুল ধরো লাল হয়, গোলাপ ফুল ধরো হলুদও হয়, বাট আমি একটা ইউনিক গোলাপ ফুল বানাবো যে গোলাপ ফুলের মধ্যে লাল এবং হলুদ পাপড়ি মিক্সড থাকবে। সো এটা আমার একটা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য উদ্ভিদ সৃষ্টিতে ব্যবহৃত হয় তোমার এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিটা। এখন প্রক্রিয়াটা কেমন দেখো, টিস্যু কালচারের ক্ষেত্রে কিন্তু অপেক্ষাকৃত কম জটিল প্রক্রিয়া, কারণ টিস্যু কালচার প্রক্রিয়াটা তুমি নিজেই ঘটাতে পারবা। তোমার একটা ফ্রেন্ডের বাসা থেকে টব নিলে, টব থেকে দেখা যাচ্ছে যে একটা চারাকে প্রক্রিয়াজাত করে তুমি সেটা পরবর্তীতে নিজে আরও আবাদক্ষম করে ফেললে। কিন্তু রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি এতটা ইজি না, এটাতে দেখা যাচ্ছে যে তোমাকে ল্যাবে কাজ করা লাগতেছে, ডিএনএ আলাদা করা লাগতেছে, ইটস টু মাচ কমপ্লেক্স। সেই জন্য রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিটা অপেক্ষাকৃত বেশ জটিল। আরেকটা আছে তোমার প্লাজমিডের ব্যবহার। এটা কেমন? যেটা হচ্ছে যে টিস্যু কালচার, এক্ষেত্রে প্লাজমিডের কিন্তু কোনো প্রয়োজন হয় না, কারণ জিন স্থানান্তর বিনিময়ের কোনো সুযোগ নেই। বুঝতে পারছো? রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে এই ক্ষেত্রে কিন্তু আবার প্লাজমিডের প্রয়োজন হয়, কারণ জিন স্থানান্তর বা বিনিময়ের আবার সুযোগ রয়েছে। তো
যেটা হচ্ছে যে যদি আমরা জিনের মধ্যে একটা ডিফারেন্স দেখি, যে যেটা টিস্যু কালচার, এক্ষেত্রে জিন ম্যানিপুলেশন করে জীবের জিনোটাইপ পরিবর্তন করা হয় না, মানে জীবের যে জিন টাইপটা থাকে সেটা সেম থাকে, ঠিক আছে? মানে ধরো যে একটা গোলাপ ফুল, সেটা হচ্ছে যে লাল রঙের, বাট পাপড়িতে তোমার কালো 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 ফোঁটা আছে। এখন তুমি সেটা টিস্যু কালচারের মাধ্যমে যদি আরও বের করো, তো দেখবা যে সেগুলো ওরকম একটা লাল ফুল, কালো 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 ফোঁটা থাকবে। কিন্তু রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে কী ঘটে, এক্ষেত্রে তোমার জিন ম্যানিপুলেশন করে জীবের জিনোটাইপ পরিবর্তন করা হয়। মানে যেটা বললাম, যে ধরো যে তুমি চাইলে একটা লাল গোলাপ ফুল আর একটা তার একটা জিন নিয়ে কালো গোলাপ ফুলের মধ্যে দিয়ে দিলে, তখন দেখা যাচ্ছে যে নতুন একটা বৈশিষ্ট্য হলো, সেই গোলাপ ফুলটা হচ্ছে যে লাল কালোর একটা মিশ্রণে একটা সংকর একটা উদ্ভিদ তৈরি হলো। তো যেমনটা প্রাণীর ক্ষেত্রে তোমরা হয়তো দেখে থাকবে যে লাইগার নামে একটা প্রাণী আছে। লাইগার প্রাণীটা কি করে, সেটা হচ্ছে যে যে যদিও সেটা অ্যাকচুয়ালি সরাসরি তোমার বাবা মানে পিতৃটা আসে হচ্ছে যে লায়ন থেকে, আর মাদারটা আসে, মাদার ক্রোমোজোমটা আসে হচ্ছে যে টাইগার থেকে। তো এই দুইটার সংকরে তোমার নতুন একটা প্রাণী উদ্ভব করা সম্ভব হয়েছে, যেটার নাম দেওয়া হয়েছে লাইগার। লাইগার তোমরা হয়তো দেখার সুযোগ পাবা না কখনো, এর কারণ হচ্ছে যে এটা আসলে ন্যাচারালি তো হয় না সাধারণত। তো সারা বিশ্বে মাত্র আছে 50টা মাত্র। তো সেখানে 25টাই আছে আমেরিকাতে, আর অন্যান্য দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে একটা দুইটা করে আর কি। সো বাংলাদেশে যদি কখনো চিড়িয়াখানাতে আনা হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে তার বাইরে আসলে দেখা সম্ভব না লাইগারকে। লাইগার জিনিসটা আসলে অনেক বড় হয়, মানে সাধারণত বাঘ সিংহ কিন্তু আয়তনে অনেক বড় হয়। আমি ছোটোবেলায় ভাবতাম যে বাঘ সিংহ এরা মেবি গরুর সাইজে হয়, কিন্তু বাস্তবে বাঘ সিংহ এরা গরু থেকেও ডাবল হয়। মানে এরা হচ্ছে যে টোটাল 12 ফুট প্রস্থ হয়। সো 12 ফুট প্রস্থ মানে ব্যাপারটা বুঝছো, যে একটা একতলা বাসার দৈর্ঘ্যই হয়, যেখানে তোমার উচ্চতাই হয় 9 থেকে 10 ফুট। তো সেখানে হচ্ছে যে একটা বাঘ যদি কখনো খাড়া হয়ে দাঁড়ায়, সে একতলা বাসা ছাড়িয়ে যাবে। তো একটা নর্মালি বাঘ, সাধারণত সিংহ থেকে বাঘ একটু বেশি লম্বা হয়। তো বাট আমাদের মুভি টুভিতে আবার দেখানো হয় সিংহই বেশি পাওয়ারফুল বা সিংহই বেশি লম্বা, বিকজ হি ইজ দ্য কিং অফ দ্য জাঙ্গল। তো এখন যখন ওই বাঘ আর সিংহর সংকরের মাধ্যমে লাইগার ঘটানো হয়, লাইগার তৈরি করা হয়, এই লাইগার জিনিসটা কিন্তু আরও বিশাল হয়, এবং ওই জিনিসটা মানে বিভিন্ন হাইব্রিড গরুর নিচে যেরকম যে চামড়া ঝুলে থাকে না, লাইগারের নিচেও সেরকম চামড়া ঝুলে থাকে। আর লাইগার জিনিসটা হচ্ছে যে খুবই শান্ত প্রকৃতির হয়, মানে এ কিন্তু একদমই মোটাও মানে বাঘ বা সিংহর মতো আক্রমণাত্মক হয় না অতটা বেশি। তো তোমরা চাইলে বাসায় পুষতেও পারো এরকম একটা ইয়ে, মানে যদি কন্ট্রোলনেসটা থাকে আর কি, মানে জাস্ট বিড়াল কুকুরের মতো, বিড়াল কুকুরের মতো আর কি হয়। তো যাই হোক, এবার লাস্ট একটা পার্থক্য হচ্ছে যে অপত্য উদ্ভিদের ধরন। এখন আমরা যদি টিস্যু কালচারের কথা চিন্তা করি, যে উৎপন্ন উদ্ভিদ মাতৃ উদ্ভিদের সমগুণ সম্পন্ন হয়। তার মানে কি, যে কথাটা বললাম, যে ধরো যে আমি একটা রোজ নিয়ে আসছি, যেটার কালার হচ্ছে রেড, আমি টিস্যু কালচারের মাধ্যমে সেখান থেকে আরও 100টা গোলাপও যদি আমি উৎপন্ন করি, তো সেটা রেড কালারই হবে। আর রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে যেটা ঘটে, যে উৎপন্ন জীব প্যারেন্ট জীব থেকে ভিন্ন গুণ সম্পন্ন হয়। মানে আমি একটা লাল উদ্ভিদের জিন নিয়ে আসছি, তো আমি তো সেটার এখন ডিএনএটা চেঞ্জ করবো, তাই না? ধরো যে একটা ব্ল্যাক গোলাপের জিনটা, সেটার মধ্যে আমি সংকরায়ন ঘটালাম, তো সেক্ষেত্রে অবশ্যই উৎপন্ন জীব প্যারেন্ট জীব থেকে ভিন্ন গুণ সম্পন্ন হবে। ওকে, তো মেবি তোমরা পার্থক্যটা বুঝতে পারছো। আমি প্রায় 7-8টা পার্থক্যের কথা বললাম। তো এখান থেকে জাস্ট 4টা একটু সহজ সহজটা মনে রেখে, অবশ্যই সংজ্ঞাসহ যদি দাও, তাহলে দেখা যাচ্ছে যে খ নম্বরে আসলে ইউ উইল গেট এ গুড মার্ক। তো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে অ্যাকচুয়ালি কী হয়, জিন ক্লোনিং করা হয়, এটা বইতে সুন্দরভাবে আছে। তো আমরা, যাই হোক, একটা লাস্ট পার্থক্য ছিল, আমার মনে হয় যে এটা গত ক্লাসে মেবি আমি মিস করে গেছিলাম, তো আজকে আমি এটা অ্যাড করে দিয়েছি। তো এখন আমরা একটু এমসিকিউ এর জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দেখব। তো যদি আমরা আলোচনা করি যে জীব প্রযুক্তির, তো জীব প্রযুক্তির প্রাথমিক একটা আলোচনা কি,
সেটা হচ্ছে যে ফুল বই তো আমাদের রিডিং দেওয়া সম্ভব না, সো এই ক্ষেত্রে আমরা স্পেসিফিক লাইনগুলো নিয়ে একটু আলোচনা করি। যেমন হাঙ্গেরিয়ান প্রকৌশলী কার্ল এরেকি, ইনি সর্বপ্রথম বায়োটেকনোলজি শব্দটি ব্যবহার করেন। হাঙ্গেরিয়ান প্রকৌশলী কার্ল এরেকি সর্বপ্রথম বায়োটেকনোলজি শব্দটা ব্যবহার করেন। তো প্রাচীন জীব প্রযুক্তির উদাহরণসমূহ নিম্নরূপ: একটা হচ্ছে যে দুধ থেকে দই তৈরি, আরেকটা হচ্ছে অ্যালকোহল তৈরি, আরেকটা হচ্ছে যে ইস্টের ফার্মেন্টেশন প্রক্রিয়ায় পাউরুটি তৈরি। এই তিনটা হচ্ছে যে প্রাচীন জীব প্রযুক্তির উদাহরণ। তো মর্গানের মতে প্রতিটি সজীব উদ্ভিদ কোষেরই একটি পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার অন্তর্নিহিত ক্ষমতা আছে এবং এই ক্ষমতাকে টটিপটেন্সি বলে। এই কোশ্চেনটা যে কতবার আসে ক নাম্বারে, যে টটিপটেন্সি কি, অ্যান্ড আমি বলে রাখলাম যে এইবারও জীব প্রযুক্তির একটা ক নাম্বারে আসবে যে টটিপটেন্সি জিনিসটা কি জ্ঞানমূলকে। তো জিনিসটা কি, সেটা হচ্ছে যে মর্গানের মতে প্রতিটি সজীব উদ্ভিদ কোষেরই একটি পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার অন্তর্নিহিত ক্ষমতা আছে, এই ক্ষমতাকেই টটিপটেন্সি বলে। প্রতিটি সজীব উদ্ভিদ কোষ তাদের একটা পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার যে অন্তর্নিহিত ক্ষমতা, দিস ইজ টটিপটেন্সি। আচ্ছা, এইবার উদ্ভিদ টিস্যু কালচার। উদ্ভিদ টিস্যু কালচারের মধ্যে যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে জার্মান উদ্ভিদ বিজ্ঞানী গোটিলেব হার্বাল্যান্ডকে টিস্যু কালচারের জনক বলা হয়। তো এখানে একটা সতর্কতা আছে যে বায়োটেকনোলজি শব্দটা প্রথম কিন্তু ব্যবহার করেন হাঙ্গেরিয়ান প্রকৌশলী কার্ল এরেকি, আর এই যে গোটিলেব ইনি কিন্তু টিস্যু কালচারের জনক এবং ইনি হচ্ছে যে জার্মান। সো একজন জার্মান আর একজন কিন্তু হাঙ্গেরিয়ান, সো বি কেয়ারফুল। গবেষণাগারে উদ্ভিদের টিস্যুর সংখ্যা বৃদ্ধির প্রযুক্তিকে টিস্যু কালচার বলে। এটা একটা সহজ সংজ্ঞা। যখন তোমরা যে পার্থক্য লিখলে যদি ওই পেঁচানোর সংজ্ঞাটা মনে না থাকে, এটা মনে রাখবা যে গবেষণাগারে উদ্ভিদের টিস্যুর সংখ্যা বৃদ্ধির প্রযুক্তিকে টিস্যু কালচার বলে। তো টিস্যু কালচারের উদ্দেশ্য হলো মাতৃ উদ্ভিদ হতে পৃথকীকরণ অংশের নাম এক্সপ্ল্যান্ট। মাতৃ উদ্ভিদ হতে পৃথকীকরণ অংশের নাম হচ্ছে এক্সপ্ল্যান্ট। মানে একটা গোলাপ গাছ আছে তোমার বন্ধুর বাসায়, তুমি সেখান থেকে টিস্যু কালচার ঘটানোর জন্য একটা অংশকে তুলে নিয়ে আসলে, সে পুরো অংশটা নিশ্চয়ই গোলাপ গাছ হবে না, বা তুমি তোমার বন্ধুর টোটাল গোলাপ গাছটাও তো নিয়ে আসো নাই, তুমি যেটা নিয়ে আসছো সেটা হচ্ছে যে এক্সপ্ল্যান্ট। টিস্যু কালচারের প্রাথমিক মিডিয়ামের উপাদানগুলো হলো বিভিন্ন ধরনের মুখ্য ও গৌণ উপাদান, ভিটামিন, সুক্রোজ ও ফাইটো হরমোন। তো এগার আবাদ মাধ্যমকে জমাট বাঁধাই। এগার হচ্ছে আবাদ মাধ্যমকে জমাট বাঁধাই। যে এগার এগার পাউডার আছে না কেকের মধ্যে অনেকে দেয় জমাট বাঁধানোর জন্য, তো এরকমই হচ্ছে যে এগার আবাদ মাধ্যমকে জমাট বাঁধাই। তো যে পুষ্টি মাধ্যমটি টিস্যু কালচারের সর্বাধিক ব্যবহৃত হয় সেটা হচ্ছে যে এমএস মিডিয়াম ও বি5 মিডিয়াম। সো যে পুষ্টি মাধ্যমটি টিস্যু কালচারে সর্বাধিক ব্যবহৃত হয় সেটা হলো এমএস মিডিয়াম ও বি5 মিডিয়াম। অটোক্লেভ যন্ত্রের সাহায্যে জীবাণু ধ্বংস করা যায়। জীবাণু ধ্বংস করা যায় কিসের সাহায্যে? অটোক্লেভ যন্ত্রের সাহায্যে। কালচার মিডিয়ামে পিএইচ সাধারণত 5.5 থেকে 5.8-এর মধ্যে রাখা হয়। তার মানে কি এটার পিএইচটাও কন্ট্রোল করা হয় কিসের মাধ্যমে? কালচার মিডিয়ামের মাধ্যমে। কোয়েশ্চেন আসতে পারে যে পিএইচটা সীমা কত থাকে, 5.5 থেকে 5.8। তো উদ্ভিদ এবং টিস্যু কালচারে ক্যালাস নামক কোষপিণ্ড সৃষ্টি হয়। টিস্যু কালচারে ক্যালাস নামক একটা কোষপিণ্ড সৃষ্টি হয়। তো রোগমুক্ত চারা উৎপাদনের জন্য মেরিস্টেম কালচার ও ভ্রূণ কালচার পদ্ধতি ব্যবহার করা হয়। সো রোগমুক্ত চারা উৎপাদনের জন্য মেরিস্টেম কালচার ও ভ্রূণ কালচার পদ্ধতি ব্যবহার করা হয়। হ্যাপ্লয়েড উদ্ভিদ পাওয়ার জন্য এক্সপ্ল্যান্ট হিসেবে ব্যবহার করা হয় পরাগরেণু কালচার পদ্ধতি। তো মাঝখানে একটা কথা বলি, যারা মনে করছে যে এখনও পড়া শুরু করিনি, যেই মুহূর্তে আছে এখান থেকেই শুরু করে। আগেই শুরু করিনি, আগে পড়লে অনেকখানি এগিয়ে যেতাম, এত কিছু চিন্তার দরকার নাই। যে মুহূর্তে আছো এখান থেকে শুরু করে দাও যে হ্যাপ্লয়েড উদ্ভিদ পাওয়ার জন্য এক্সপ্ল্যান্ট হিসেবে ব্যবহার করা হয় পরাগরেণু কালচার পদ্ধতি। ঠিক আছে, আমার সাথে সাথে পড়ো যে হ্যাপ্লয়েড উদ্ভিদ পাওয়ার জন্য এক্সপ্ল্যান্ট হিসেবে ব্যবহার করা হয় পরাগরেণু কালচার পদ্ধতি। টিস্যু কালচারের মাধ্যমে সমগুণধর্মী অণুচারা সৃষ্টির প্রক্রিয়াকে মাইক্রো প্রোপাগেশন বলে। টিস্যু কালচারের মাধ্যমে সমগুণধর্মী অণুচারা সৃষ্টির প্রক্রিয়াকেই মাইক্রো প্রোপাগেশন বলে। সোমাটিক এমব্রায়োজেনেসিসে সর্বপ্রথম উৎপাদিত টিস্যু হলো গাজর।
ইনফরমেশনগুলো প্রত্যেকটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এবং এগুলো কিন্তু সিলেক্টিভ লাইন। তো টিস্যু কালচার শেষে পাওয়া যায় রোগমুক্ত, মাতৃগুণসম্পন্ন এবং স্বল্প সময়ে অধিক চারা। এটা একটা বৈশিষ্ট্য বলতে পারো। টিস্যু কালচারের একটি অন্যতম অসুবিধা হলো অভিযোজন ক্ষমতা হ্রাস পায়, এবং হাইব্রিড শব্দটি টিস্যু কালচার প্রক্রিয়ার সাথে সম্পর্কিত। তো দুটো উদ্ভিদের শুধু সাইটোপ্লাজমের মিলনে সৃষ্ট উদ্ভিদকে হাইব্রিড বলা হয়। হাইব্রিড জিনিসটা হচ্ছে দুইটি উদ্ভিদের শুধু সাইটোপ্লাজমের যে মিলন, মানে সাইটোপ্লাজমের ভাগ হয়ে যাওয়াটাকে কি বলা হয়? সাইটোকাইনেসিস। আর সাইটোপ্লাজমের মিলনকে কি বলা হয়? হাইব্রিড। তো এই হাইব্রিড শব্দটি টিস্যু কালচার প্রক্রিয়ার সাথে সম্পর্কিত। তো মেরিস্টেম কালচারে সর্বাপেক্ষা জীবাণুমুক্ত চারা উৎপাদন করা সম্ভব। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, প্লাজমিড ও রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। সো এখানে আমরা পাচ্ছি, দেখো, লেডেরবার্গ ইকোলি ব্যাকটেরিয়া কোষে সর্বপ্রথম প্লাজমিডের সন্ধান পান। তো প্লাজমিডের বৈশিষ্ট্য হলো মূল ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ অণু, অল্প সংখ্যক জিন ধারণ করে থাকে। রেস্ট্রিকশন এনজাইম দ্বারা আদর্শ প্লাজমিডের নির্দিষ্ট স্থানগুলো কেটে ফেলা যায়, এবং ওই যে প্রথমে বলেছিলাম কিন্তু যে কেটে ফেলে অনেক রেস্ট্রিকশন আছে রেস্ট্রিকশন এনজাইম দ্বারা, এবং প্লাজমিডের ডিএনএ অণু স্বাধীনভাবে অনুলিপন করতে পারে। তো R6, তো R6 প্লাজমিড হলো অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, এবং অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফেসিয়েন্স ব্যাকটেরিয়ায় থাকে টি প্লাজমিড। আর প্লাজমিড ব্যবহৃত হয় ইনসুলিন উৎপাদনে, অর্থাৎ জিএম ফুড উৎপাদনে। ডিএনএ কর্তনের সূক্ষ্ম ছুরিকা বা বায়োলজিক্যাল নাইফ বা আণবিক কাঁচি হলো রেস্ট্রিকশন এনজাইম, বিকজ রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে কোনো একটা কিছুকে কেটে ফেলা হয়। তো রেস্ট্রিকশন এনজাইম সমূহ হলো কি কি? দেখো, ইকোলি RI, হিন্ট আই, ব্যাম HI, HPA2, MBO1। বুঝতে পারছো? এগুলো হচ্ছে কয়েকটা আছে, মনে রাখলেই হবে, বইতে দেওয়া আছে। তো ডিএনএ অংশকে জোড়া লাগাতে ব্যবহার করা হয় কোনটা? লাগিয়ে দিচ্ছে লাইগেজ এনজাইম। তো যে এনজাইমের সাহায্যে mRNA থেকে cDNA তৈরি করা হয় তা হলো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম, এবং বর্তমানে ডিএনএ প্রোব ব্যবহার করে রিকম্বিনেন্ট ডিএনএ কাঙ্ক্ষিত জিন বহন করছে কিনা তা শনাক্ত করা যায়। মানে বর্তমানে ডিএনএ প্রোব ব্যবহার করে রিকম্বিনেন্ট ডিএনএ কাঙ্ক্ষিত জিন কি বহন করছে সেটা অ্যাকচুয়ালি কিন্তু শনাক্ত করা যায়, এবং রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে জীবের জিনোটাইপের পরিবর্তন ঘটানো সম্ভব। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে ব্যাপকভাবে ব্যবহৃত অণু হচ্ছে ইকোলি। দেন রিকম্বিনেন্ট প্রযুক্তিতে উৎপন্ন নতুন সৃষ্ট জীবকে বলা হয় ট্রান্সজেনিক জীব, অর্থাৎ রিকম্বিনেন্ট প্রযুক্তিতে উৎপন্ন নতুন সৃষ্ট জীবকে ট্রান্সজেনিক জীব বলে। পোষক হিসেবে ব্যবহৃত ব্যাকটেরিয়ার বহিঃপ্রাচীরের ভেদ্যতা বাড়াতে ব্যবহৃত হয় ক্যালসিয়াম ক্লোরাইড, অর্থাৎ CaCl2, এবং জিন প্রকৌশলে ব্যাকটেরিয়া ব্যবহৃত হয় তোমার বাহক হিসেবে, পোষক হিসেবে, এবং রেস্ট্রিকশন এনজাইমের উৎস হিসেবে। আচ্ছা, এরপরে আমরা দেখব যে জিন ক্লোনিং নিয়ে। দেখো, স্টেম সেল দেহের যে কোনো অংশের কোষ তৈরিতে সক্ষম, এবং জিন ক্লোনিংয়ে প্লাজমিড, ট্রান্সপোজেন, ভাইরাস ভেক্টর হিসেবে ব্যবহৃত হয়, এবং একটি জিনের বহু সংখ্যক হুবহু কপি তৈরি করা হয়। তো PCR এর পূর্ণরূপ কি জানো? PCR এর পূর্ণরূপ হচ্ছে যে পলিমারেজ চেইন রিয়াকশন। এটা ক নাম্বারে আসার মতো একটা ইম্পর্টেন্ট জিনিস। তো PCR এর পূর্ণরূপ হচ্ছে পলিমারেজ চেইন রিয়াকশন। তো আমেরিকান বিজ্ঞানী ক্যারি মোলিস ইনি 1984 সালে PCR প্রযুক্তিতে দ্রুততম উপায়ে জিন ক্লোনিং পদ্ধতি আবিষ্কার করেন। তো এবার কৃষিক্ষেত্রে যে প্রযুক্তির কিছু ব্যবহার আমরা দেখব, সেটা হচ্ছে যে সুগার রাইসে বা গোল্ডেন রাইসে ভিটামিন A থাকে। তো সুপার রাইসে এবং সুপার রাইসে ক্যারোটিন তৈরির জন্য প্রতিস্থাপিত জিনের সংখ্যা টোটাল 4টা, যা হচ্ছে ড্যাফোডিল হতে আগত। আর সোনালি ধানের চালে বিটা ক্যারোটিন পাওয়া যায়। ট্রান্সজেনিক সয়াবিনের বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ অলিক অ্যাসিড সমৃদ্ধ। ট্রান্সজেনিক ক্লোভার ঘাসে সালফার তৈরির জিন সংযোজন করা হয়েছে। তো নাইট্রোজেন সংবর্ধনের জন্য দায়ী নিফ জিন। রোগ প্রতিরোধক্ষম জাত উদ্ভাবনে কোট প্রোটিন, অর্থাৎ সিপিকে বলা হয় কোট প্রোটিন, জিনটি ব্যবহৃত হয়।
সিপিটা কোথায় ব্যবহৃত করা হয়? সেটা হচ্ছে যে রোগ প্রতিরোধক্ষম জাত উদ্ভাবনে। তো অসমোটিক জিন আলুর রোগ প্রতিরোধী জাত তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে এবং বিটি জিন উদ্ভিদে কীট পতঙ্গরোধী বৈশিষ্ট্য প্রদানের জন্য ব্যবহৃত হয়। তো আরেকটা আছে বিটি বেগুনে তোমার সংযুক্ত অতিরিক্ত জিন সংগ্রহীত হয় ব্যাসিলাস, ব্যাকটেরিয়াটার ইয়ার নাম হচ্ছে ব্যাসিলাস থুরিনজিনেনসিস থেকে। লবণাক্ততা সহিষ্ণুতা জিন হলো PHG45 জিন এবং বিটি টক্সিন জিন হলো ক্রাই1AC। আর বিটি বেগুনকে বাংলাদেশের প্রথম জিএম খাদ্য, এটা বিটি বেগুন হচ্ছে বাংলাদেশের প্রথম জিএম খাদ্য। এবার আমরা দেখব যে জিএমও তৈরিতে জীব প্রযুক্তির ব্যবহার। দেখো SIT মানে স্টেরাইল ইনসেক্ট টেকনিক। তো এটা হচ্ছে যে পুরুষ পতঙ্গ বন্ধ্যাত্বকরণে ব্যবহৃত হয়। সুপারবাগ, এটা একটা জিনিস আছে। সুপারবাগ জিনিসটা হচ্ছে যে এক ধরনের ব্যাকটেরিয়া। তো এই সুপারবাগ প্যাটেন্টের উদাহরণ হচ্ছে সিউডোমোনাস অ্যারোগিনোসা। তো সুপারবাগ ব্যাকটেরিয়া তৈল দূষণ করতে পারে। তো এই পানি তেল শোষণে এই সিউডোমোনাস ব্যবহৃত হয়। তো রেড ও হোয়াইট বায়োটেকনোলজি চিকিৎসা বিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত এবং জিএম খাদ্যের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে যে স্বাস্থ্য ঝুঁকি। এবার আমরা দেখব যে চিকিৎসা বিজ্ঞানে যে প্রযুক্তির কিছু ব্যবহার। দেখো দেহে AAT হচ্ছে যে আলফা 1 দিয়ে লেখে, যেটার পুনরূপ হচ্ছে অ্যান্টিট্রিপসিন। তো অ্যান্টিট্রিপসিনের অভাবে ফুসফুসে এমফাইসেমা রোগ হয়। তো ইনসুলিনের কয়েকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা এক ধরনের প্রোটিন এবং 51টি অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি হয়। অগ্নাশয়ে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে ইনসুলিন হরমোন ক্ষরিত হয়। তো মানুষের ডিএনএতে ইনসুলিন উৎপাদনকারী জিনের অবস্থান হলো 11 নং ক্রোমোজোমের খাটোবাহুর ডিএনএ এর শীর্ষে। তো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে কিন্তু ইনসুলিন তৈরি করা হয়। তো ইনসুলিন তৈরির জন্য ইকোলি ব্যাকটেরিয়া জিন সংযোজন করা হয়। তো ক্ষমতা ও বংশবৃদ্ধির মাধ্যমে ক্যান্সার কোষের সংখ্যা বৃদ্ধিতে বাধা দিতে ব্যবহৃত হয় কিন্তু এনকে কোষ। এনকে কোষ হচ্ছে যে ন্যাচারাল কিলার সেল। ইন্টারফেরন একটা প্রোটিন জাতীয় পদার্থ। আর ভাইরাস আক্রান্ত কোষ হতে ইন্টারফেরন নিঃসৃত হয় সাধারণত। 1957 সালে অ্যালিক ইসাক অ্যান্ড জিন লিন্ডেরম্যান ইন্টারফেরন আবিষ্কার করেন। তো ইন্টারফেরনের ব্যবহারগুলো হলো হ্যাপাটাইটিসের চিকিৎসায়, ক্যান্সার কোষের বৃদ্ধি ও ভাইরাসের বংশবৃদ্ধিতে বাধা প্রদান করে। তো অনাক্রম্যতন্ত্রকে নিয়ন্ত্রণ করা এবং জলাতঙ্কের চিকিৎসা, এগুলোও কিন্তু তোমার ইন্টারফেরনের ব্যবহারের অংশ। তো এই চারটা মনে রাখলেই হবে যে ইন্টারফেরনের ব্যবহারের অংশ হচ্ছে যে হ্যাপাটাইটিসের চিকিৎসায়, ক্যান্সার কোষের বৃদ্ধি ও ভাইরাসের বংশবৃদ্ধিতে বাধা প্রদান করে, জলাতঙ্কের চিকিৎসায় এবং অনাক্রম্যতন্ত্রকে নিয়ন্ত্রণ করা। তো হৃদরোগ চিকিৎসায় প্রয়োগ করা হয় টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর অর্থাৎ TPA, এবং আমাদের কিডনি ইরিথ্রোপোয়েটিন অর্থাৎ EPO হরমোন তৈরি করে এবং কিডনি রোগীর রক্তশূন্যতা দূরীকরণে প্রয়োগ করা হয় বাণিজ্যিকভাবে উৎপাদিত EPO অর্থাৎ ইরিথ্রোপোয়েটিন, এবং জীব প্রযুক্তির মাধ্যমে কিন্তু টিকা উৎপাদন করা হয়। তো আমরা কিন্তু চিকিৎসা বিজ্ঞানে এটার অংশ জীব প্রযুক্তির অবদানটা পড়লাম। এবার আমরা একটু জিনোম সিকোয়েন্সিংটা দেখব। দেখো জিনোম সিকোয়েন্সের প্রবর্তক হচ্ছেন ডক্টর F. স্যাঙ্গার। তো মানুষের দেহকোষে জিনোম থাকে টোটাল 2টা বা 1 জোড়া। তো জিনোমকে মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয়। মানুষের দেহের প্রতিটি কোষের কর্মক্ষম জিনোম সংখ্যা প্রায় 25,000টি। তো মানুষের এখনও পর্যন্ত 3500টি জেনেটিক ডিসঅর্ডারের কথা জানা গিয়েছে। পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করেন ডক্টর মাকসুদুল আলম। ইটস ইম্পর্টেন্ট। অ্যান্ড পাটের জিনোম সিকোয়েন্সিং এবং ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের প্রয়োগসমূহ হচ্ছে এমনি তোমার যেটা নর্মাল জিনোম সিকোয়েন্স, পাটের জিনোম সিকোয়েন্স কিন্তু আবিষ্কার করেন ডক্টর মাকসুদুল আলম। এবং এই জিনোম সিকোয়েন্সের একটা অবদান এবং ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট সমূহের যেসব প্রয়োগ, সেগুলো কোথায় জানো? সেটা হচ্ছে যে অপরাধী শনাক্তকরণে, জিন থেরাপিতে, পিতৃত্ব নির্ধারণে, স্বজন নির্ধারণে, মৃতদেহ শনাক্তকরণে, জীব জ্বালানিতে, জৈব জ্বালানিতে এবং সমুদ্র বিজ্ঞানে, তাছাড়া তোমার ক্যান্সার নির্ণয় গবেষণা,
উদ্ভিদের রোগ প্রতিরোধী জিন শনাক্তকরণে এবং উদ্ভিদের মান উন্নয়নে সাধারণত মানে যে জিনোম সিকোয়েন্সিংটা ইউজ করা হয়, এবং এছাড়াও ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের প্রয়োগও আছে এখানে। তো আই থিঙ্ক জিনোম সিকোয়েন্সের ব্যাপারটা বুঝতে পারছো। এরপর আছে জীব প্রযুক্তি ও জীব নিরাপত্তা বিধান। তো এর মধ্যে দেখো জিএমও আছে অংশটাতে। তো জিএমও এর পূর্ণরূপ হচ্ছে যে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তো পোকা আক্রমণকারী জিএমও বেগুনের নাম হচ্ছে যে বিটি ব্রিনজাল। বাংলাদেশে 2001 সালে বায়োসেফটি অ্যাক্ট প্রণয়ন করা হয়েছে। তো বিটি কর্ণ সমৃদ্ধ খাদ্য মানবদেহে অ্যালার্জি সৃষ্টি করে। তো কার্টাজেনা প্রোটোকলের প্রধান উদ্দেশ্যই হচ্ছে জিএমও এর নিরাপদ ব্যবহার। তো আমরা মোটামুটি কিন্তু আলোচনা করলাম এমসিকিউতে আসার মতো বিভিন্ন টপিক বা জ্ঞানমূলকে আসার মতো বিভিন্ন টপিক, যদিও যে প্রযুক্তির আরও অনেক জিনিস আছে। তো আমরা চাচ্ছি যে একটা শর্ট ভিডিওর মাধ্যমে জাস্ট মোটামুটি চ্যাপ্টারটাকে কভার করে দেওয়ার জন্য। তো আরও জিনিসগুলোর মধ্যে জ্ঞানমূলকে তোমার আসতে পারে যে জীব প্রযুক্তির প্রাথমিক আলোচনা জিনিসটা নিয়ে। কারণ প্রাথমিক আলোচনার মধ্যে কি হতে পারে সেটা হচ্ছে যে ইনভিট্রো সংরক্ষণটা কি। দেখো, আমি এখন আলোচনা করছি মোটামুটি এমসিকিউতে আসার মতো, ক নাম্বারে জ্ঞানমূলকে আসার মতো কিছু টপিক, অনুধাবনে আসার মতো কিছু টপিক এবং সৃজনশীলে আসার মতো কিছু টপিক। সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। কয়েকটা আমি সৃজনশীল দেখাবো, যেটা হচ্ছে যে ওই যে বাইরের বিভিন্ন সোর্স থেকে অ্যাকচুয়ালি কালেক্ট করা হয়েছে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের তাদের সাজেশনে বিভিন্ন সৃজনশীল ছিল। তো সেগুলো আমরা অ্যান্সার সহ একটু নিজেরা অনুধাবন করার চেষ্টা করব। আমি নেক্সট ক্লাসে এটা দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা যদি এখন জ্ঞানমূলকের অংশ আরও কী কী আসতে পারে যে জীব প্রযুক্তির প্রাথমিক আলোচনার মধ্যে ইনভিট্রো সংরক্ষণ কী। দেখো, ইনভিট্রো সংরক্ষণ কী? ইনভিট্রো সংরক্ষণ অর্থ হলো ল্যাবরেটরিতে টেস্ট টিউবের ভেতরে ক্যালাস টিস্যু সংরক্ষণ করে, যা তরল আবাদ মাধ্যমে অথবা অতি নিম্ন তাপমাত্রায় তরল নাইট্রোজেনে সিরোজেনেটিক পদ্ধতিতে অর্থাৎ 196 সেন্টিগ্রেড -196 সেন্টিগ্রেডে সংরক্ষণ করা হয়। এটাই হচ্ছে যে ইনভিট্রো সংরক্ষণ। তো বায়োটেকনোলজি শব্দটির প্রবর্তককে? বায়োটেকনোলজি শব্দটির প্রবর্তক হচ্ছে গোটিলেব হ্যাভারল্যান্ড। ইনি বায়োটেকনোলজির প্রবর্তক হচ্ছে যে, আমি ভুল করে ফেলছি, হাঙ্গেরির প্রকৌশলী কার্ল এরেকি সর্বপ্রথম বায়োটেকনোলজি শব্দটি প্রবর্তন করেন। আচ্ছা, আর টিস্যু কালচার প্রযুক্তির ব্যবহারটা কোথায়? দেখো, টিস্যু কালচার প্রযুক্তির জনকটাই হচ্ছে যে গোটিলেব হ্যাভারল্যান্ড। ইনি হচ্ছে যে টিস্যু কালচার প্রযুক্তির জনক। তো টিস্যু কালচার জিনিসটা কি? টিস্যু কালচার জিনিসটা হচ্ছে উদ্ভিদের যে কোনো বিভাজনক্ষম অঙ্গ থেকে বিচ্ছিন্ন করা কোনো টিস্যু সম্পূর্ণ জীবাণুমুক্ত অবস্থায় উপযুক্ত পুষ্টি মাধ্যমে বৃদ্ধিকরণ করাকে টিস্যু কালচার বলে। ইনভিট্রো কালচারটা কি? এই যে ল্যাবরেটরিতে সম্পূর্ণ জীবাণুমুক্ত অবস্থায় উপযুক্ত পুষ্টির মাধ্যমে উদ্ভিদের বিভাজনক্ষম কোনো টিস্যুকে কালচার করে অর্থাৎ আবাদ করে বৃদ্ধি ও বিকাশ করাই হলো ইনভিট্রো কালচার। টটিপটেন্সি কি অথবা টটিপটেন্সি কাকে বলে? একবার আমি বললাম, উদ্ভিদের যে কোনো বিভাজনক্ষম সজীব কোষ বা টিস্যু থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি হওয়ার ক্ষমতাকে টটিপটেন্সি বলে। সাইব্রিড কি? যখন দুইটি কোষের মিলনে নিউক্লিয়াসের মিলন ঘটে না, শুধু সাইটোপ্লাজমের মিলন ঘটে, তখনই তাকে সাইব্রিড বলে। মেরিস্টেম কি? উদ্ভিদের শীর্ষমুকুলের অগ্রভাগে টিস্যুকে মেরিস্টেম বলা হয়। এক্সপ্ল্যান্ট কি? টিস্যু কালচারের জন্য সুস্থ, নীরোগ ও উৎকৃষ্ট বৈশিষ্ট্যমণ্ডিত উদ্ভিদ থেকে যে টিস্যু সংগ্রহ করা হয়, ওই সংগ্রহিত টিস্যুকেই এক্সপ্ল্যান্ট বলে। টিস্যু কালচার প্রযুক্তিতে কোনো যন্ত্রের মাধ্যমে এক্সপ্ল্যান্টকে জীবাণুমুক্ত করা হয়। কোন যন্ত্রের মাধ্যমে? সেটা হচ্ছে যে অটোক্লেভ। তো টিস্যু কালচারের কোন পুষ্টি মাধ্যমে সর্বাধিক ব্যবহৃত হয়? কোন পুষ্টি মাধ্যম? সেটা হচ্ছে টিস্যু কালচার MS মিডিয়াম এবং B5 মিডিয়াম সর্বাধিক ব্যবহার করা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মধ্যে থেকে আসতে পারে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি? সংজ্ঞা। তো কোনো জীবকোষ থেকে কোনো সুনির্দিষ্ট জিন নিয়ে অন্য কোনো জীবকোষে
স্থাপন করে কর্মক্ষম করা বা নতুন বৈশিষ্ট্য সৃষ্টি করার জন্য জীবের ডিএনএতে যে পরিবর্তন ঘটানো হয় তাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশলী বলে। তো জিন প্রকৌশলী কি? জিন প্রকৌশলী হলো রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির প্রক্রিয়া। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি কাকে বলে? যে কৌশলগুলোর মাধ্যমে কাঙ্ক্ষিত জিন স্থানান্তর করে প্লাজমিডের ডিএনএ এর সাথে সংযুক্ত করা হয় তাকে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বলা হয়। তো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি দ্বারা সৃষ্ট জীবকে কি বলে? ট্রান্সজেনিক জীব। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মূলনীতি কি? রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মূলনীতি। জিএমও এর পূর্ণরূপ কি? জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। জিএম ফসল কি? জেনেটিক্যালি মডিফাইড ক্রপ হলো জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে উৎপন্ন ফসল। প্লাজমিড কি? ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমের মূল ক্রোমোজোম ছাড়াও যে বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ অণু থাকে তাকে প্লাজমিড বলে। ট্রান্সজেনিক উদ্ভিদ কি? জিন প্রকৌশলীর মাধ্যমে জিনের স্থানান্তর ঘটিয়ে যে সব উদ্ভিদ সৃষ্টি করা হয় সেগুলোকে ট্রান্সজেনিক উদ্ভিদ বলে। রেস্ট্রিকশন এনজাইম কি? যে এনজাইম প্রয়োগ করে ডিএনএ অণুর সুনির্দিষ্ট সিকোয়েন্সের একটি অংশ কেটে নেওয়া যায় ওই এনজাইমকে রেস্ট্রিকশন এনজাইম বলে। দেখো, লাইগেজ এনজাইম কি? লাইগেজ হলো এমন এক এনজাইম যা তোমার ডিএনএ খণ্ডের আঠালো প্রান্তগুলো সংযুক্ত করতে সাহায্য করে। এবং ট্রান্সমিশন কি? যে প্রক্রিয়ায় বংশগতি ও বৈশিষ্ট্যাবলী পিতামাতা থেকে সন্তান সন্ততিতে উত্তরিত হয় সে প্রক্রিয়াকে ট্রান্সমিশন বলে। আর ট্রান্সফরমেশনটা কি? খণ্ডিত ডিএনএ অংশ গ্রাহক কোষে প্রবেশ করানোর প্রক্রিয়াই হলো ট্রান্সফরমেশন। এখন আমরা যদি জিন ক্লোনিংয়ে আসি, জিন ক্লোনিং কাকে বলে? যে পদ্ধতিতে সমরূপী ও সমধর্মী বস্তুগুলো একই উৎস থেকে উৎপন্ন হয় তাকে জিন ক্লোনিং বলে। তো ক্লোনিং পদ্ধতি কাকে বলে? উদ্ভিদের কোনো অংশ কালচার করে মাতৃ ও পিতৃগুণ সম্পন্ন প্রজন্ম তৈরি করাকেই ক্লোনিং প্রযুক্তি বলে। তো জিন ক্লোনিং কাকে বলে? কোনো কাঙ্ক্ষিত জিনকে হুবহু কপি করা বা সংখ্যা বৃদ্ধি করাই হচ্ছে যে জিন ক্লোনিং। এখন জীব প্রযুক্তির ব্যবহারের মধ্যে কি থাকতে পারে? বিটি বেগুন কি? যেটা বললাম, ব্যাসিলাস থুরিনজেনসিস নামক একটি সয়েল ব্যাকটেরিয়া থেকে ক্রিস্টাল প্রোটিন বেগুনের জিনোমে অন্তর্ভুক্ত করে উৎপন্ন বেগুনের নাম দেওয়াই হয়েছে তোমার বিটি বেগুন। তো থাকতে পারে যে ইনসুলিন কি? ইনসুলিন হলো এক ধরনের হরমোন যা মানবদেহের অগ্নাশয়ে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক গ্রন্থি থেকে ক্ষরিত হয়। সুপার রাইস কি? যে প্রযুক্তির মাধ্যমে জ্যাপোনিকা টাইপ ধানে ড্যাফোডিল উদ্ভিদের বিটা ক্যারোটিন ও আয়রন তৈরির জিন প্রতিস্থাপনের মাধ্যমে উদ্ভাবিত ধানই হলো সুপার রাইস। পোম্যাটো কি? পোম্যাটো হলো আলু ও টমেটোর উদ্ভিদের প্রোটোপ্লাস্ট সংযোজনের ঘটিয়ে সৃষ্ট সংকর উদ্ভিদ, ওই যে যেমন লাইগারের কথাটা বললাম। এবং জিন থেরাপি কি? যে প্রযুক্তিতে ক্ষতিকর জিন অপসারণ করে সুস্থ জিন প্রতিস্থাপন করা যায় তা জিন থেরাপি নামে পরিচিত। ইন্টারফেরন কি? ইন্টারফেরন হলো প্রতিরক্ষামূলক প্রোটিন যা ক্যান্সার কোষের বৃদ্ধি ও ভাইরাসের বংশবৃদ্ধিতে বাধা দেয়। রিয়াক্টর কি? বায়োরিয়াক্টর হলো সেসব ট্রান্সজেনিক প্রাণী যাদের দুধ, মূত্র ও রক্ত থেকে প্রয়োজনীয় ওষুধ আরোহণ করা হয়। এখন সিঙ্গেল সেল প্রোটিন কি? সিঙ্গেল সেল প্রোটিন হলো সিঙ্গেল সেল প্রোটিন হচ্ছে, এখানে সুন্দর করে একটা সংজ্ঞা দেওয়া আছে, সেটা হচ্ছে যে সাক্কারোমিসেস গণভুক্ত ও কিছু ব্যাকটেরিয়া থেকে গাজন পদ্ধতিতে আরোহিত প্রোটিন। ছোট একটা সংজ্ঞা সিঙ্গেল প্রোটিনের জন্য, এটা ব্যবহার করাটা সহজ হবে। আচ্ছা, এবার জিনোম সিকোয়েন্সের প্রয়োগের মধ্যে প্রশ্ন আসতে পারে যে জিন কি? তো জিন হলো ক্রোমোজোমের লোকাসে অবস্থিত ডিএনএ অণুর নির্দিষ্ট সিকোয়েন্স যা জীবের একটি নির্দিষ্ট কার্যকর সংকেত আবদ্ধ করে এবং প্রোটিন হিসেবে আত্মপ্রকাশ করে বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়। জিনোম কি? কোনো একটি প্রজাতির একটি নিউক্লিয়াসে ক্রোমোজোমের একটি সেটকে জিনোম বলা হয়। মাইক্রো আরএনএ কি? 21 থেকে 23টি নিউক্লিওটাইড বিশিষ্ট অতি ক্ষুদ্র নন কোডিং আরএনএকে মাইক্রো আরএনএ বলা হয়। এরা জিন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। জেনেটিক কোড কি? ডিএনএ অণুর নাইট্রোজেন বেস সিকোয়েন্স ও প্রোটিন অণুতে অ্যামিনো অ্যাসিডের ক্রমের মধ্যে যে সাংকেতিক সম্পর্ক থাকে তাকে জেনেটিক কোড বলে। জিনোম সিকোয়েন্সিং কাকে বলে? কোনো একটি জীবের জিনোমের সম্পূর্ণ ডিএনএ অনুক্রম ল্যাবরেটরি প্রক্রিয়ায় কোনো একক সময়ে নির্ধারণ করাকে জিনোম সিকোয়েন্সিং বলে। পিসিআর কি? পিসিআর এর পূর্ণরূপ হলো পলিমারেজ চেইন রিয়াকশন। তো পিসিআর হলো কোষ বহির্ভূতভাবে ডিএনএ ক্লোনিং করার একটি দ্রুততম পদ্ধতি।
জীব নিরাপত্তা বিধানসমূহের মধ্যে তোমার আছে যে এনসিবি এর পূর্ণরূপ কি? এনসিবির পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল কমিটি অফ বায়োসেফটি, অর্থাৎ জাতীয় জীব নিরাপত্তা কমিটি। আচ্ছা, এখন টিস্যু কালচার প্রযুক্তি ও এর ব্যবহার, এর মধ্যে যদি আমরা দেখি যে আচ্ছা, এর মধ্যে দেখি যে ইনভিট্রো বলতে কি বুঝো, উদাহরণ সহ ব্যাখ্যা করো, এরকম বিভিন্ন কোশ্চেন আমরা অনুধাবন অনেক সময় আসতে দেখেছি। যেরকম ঢাকা বোর্ড 2022 সালে সেম এই কোশ্চেনটা কিন্তু একবার আসছিল। তো ইনভিট্রো মানে কি? কোষের বাইরে জীবাণুমুক্ত পরিবেশে গবেষণাগারে কাচের পাত্রের মধ্যে কৃত্রিম আবাদ মাধ্যমে এক্সপ্ল্যান্ট থেকে অণুচারা তৈরির পদ্ধতিই হলো ইনভিট্রো কালচার। তো এটা দেখলাম ইনভিট্রো কালচার। যেমন উদাহরণ দিতে পারি টিস্যু কালচার পদ্ধতি, পিসিআর, পলিমারেজ চেইন রিয়াকশন। তারপরে কোশ্চেন আসতে পারে যে কিভাবে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন করা সম্ভব। তো দেখো, সেটা হচ্ছে যে টিস্যু কালচার প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন করা সম্ভব। এক্ষেত্রে পরাগরেণু এবং পরাগধানীর কালচার করা হয়। তো হ্যাপ্লয়েড উদ্ভিদ প্রজননের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে কাঙ্ক্ষিত হোমোজাইগাস লাইন পাওয়া অত্যন্ত সময় সাপেক্ষ। হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন করা সম্ভব হলে তা থেকে সহজেই কাঙ্ক্ষিত ডিপ্লয়েড উদ্ভিদ পাওয়া সম্ভব। যেমন চীন দেশের গোয়ান 18 ধান, তারপরে তোমার জিনঘোয়া 1 গম ইত্যাদি। আমি এগুলো ধান এবং গমের নাম বললাম, হ্যাঁ, কোনো দেশের নাম না। তারপরে কোশ্চেন আসতে পারে যে ক্যালাসকে ব্যাখ্যা করো, অথবা ক্যালাস বলতে কি বোঝায়। উত্তরটা লিখবা যে এক্সপ্ল্যান্ট মিডিয়ামে স্থাপন করার পর আলো ও তাপ নিয়ন্ত্রিত করে রাখলে যে অবয়বহীন অবিন্যস্ত টিস্যুগুচ্ছ সৃষ্টি হয় তাই ক্যালাস। তো মিডিয়ামে এক্সপ্ল্যান্ট তথা টিস্যু স্থাপনের পর পাত্রটিকে একটি বৈদ্যুতিক আলো অর্থাৎ 3000 থেকে 5000 লাক্স তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস ও আপেক্ষিক আর্দ্রতা প্রায় 70 থেকে 75% নিয়ন্ত্রিত কক্ষে রাখা হয়। তো কয়েকদিন পর টিস্যুটি বারবার বিভাজিত হয়ে একটি কোষীয় মণ্ডে পরিণত হয়। মণ্ড হলো অবয়ববিহীন অবিন্যস্ত টিস্যুগুচ্ছ। তো ক্যালাস থেকে একসময় অসংখ্য মুকুল সৃষ্টি হয়। তো মেরিস্টেম কালচার করলে কেন জীবাণুমুক্ত উদ্ভিদ পাওয়া যায়? দেখো, উদ্ভিদের শীর্ষ মুকুলের অগ্রভাগে টিস্যুকে মেরিস্টেম বলে, যেমন কাণ্ডের শীর্ষের অগ্রভাগ ও মূলের শীর্ষভাগ। তো মেরিস্টেম টিস্যু খুব দ্রুত বিভাজনশীল কোষ নিয়ে গঠিত এবং এই কোষগুলোতে ভাইরাস বা অন্যান্য রোগ জীবাণু সাধারণত উপস্থিত থাকে না বা ঢুকতে পারে না। এজন্যই মেরিস্টেম কালচার করলে জীবাণুমুক্ত বা রোগমুক্ত উদ্ভিদ পাওয়া যায়। তো টিস্যু কালচারের মাধ্যমে কি রোগমুক্ত চারা তৈরি করা সম্ভব? সেটা হচ্ছে যে হ্যাঁ, টিস্যু কালচারের মাধ্যমে রোগমুক্ত চারা তৈরি করা সম্ভব। উদ্ভিদের বিটপের শীর্ষস্থ ভাজক টিস্যু সাধারণত ভাইরাস বা অন্যান্য রোগ জীবাণু থাকে। তো শীর্ষস্থ ভাজক টিস্যু আবাদ করলে বেশ কিছু উদ্ভিদের রোগমুক্ত জাত উৎপাদন করা সম্ভব হয়েছে। তো ভাইরাস মুক্ত টমেটো, ঢেঁড়স, গোল আলু, স্ট্রবেরি, সিম, রোগমুক্ত কলা ও ব্যাকটেরিয়া মুক্ত কমলা উৎপাদনে টিস্যু কালচারের অর্থাৎ মেরিস্টেম কালচারের সাফল্য উল্লেখযোগ্য। এরপরে যদি আমরা দেখি যে টিস্যু কালচারে উৎপন্ন চারা রোগমুক্ত হয় কেন, অথবা টিস্যু কালচারের মাধ্যমে কি রোগমুক্ত চারা তৈরি করা সম্ভব, সেটা হচ্ছে যে হ্যাঁ, টিস্যু কালচারের মাধ্যমে উৎপন্ন চারা রোগমুক্ত হয় কারণ উদ্ভিদের বিটপের শীর্ষস্থ ভাজক টিস্যু সাধারণত ভাইরাস বা অন্যান্য রোগ জীবাণু মুক্ত থাকে এবং শীর্ষস্থ ভাজক টিস্যু আবাদ করে বেশ কিছু রোগমুক্ত জাত উৎপাদন করা সম্ভব হয়েছে। তো ভাইরাস মুক্ত টমেটো, ঢেঁড়স, গোল আলু, স্ট্রবেরি, সিম, রোগমুক্ত কলা ও ব্যাকটেরিয়া মুক্ত কমলা উৎপাদনে টিস্যু কালচারের উল্লেখযোগ্য সাফল্য আছে। সাইব্রিড বলতে কী বুঝো? দুটি উদ্ভিদের শুধু সাইটোপ্লাজমের মিলনে সৃষ্ট উদ্ভিদকে সাইব্রিড বলে। প্রোটোপ্লাস্ট মিলনের মাধ্যমেই সাইটোপ্লাজমের বিশেষ গুণ স্থানান্তরের সুযোগ সৃষ্টি হয়ে থাকে। তো আলু ও টমেটো উদ্ভিদের প্রোটোপ্লাস্ট ফিউশন করে সৃষ্ট নতুন উদ্ভিদের নামই দেওয়া হয়েছে পোম্যাটো। এখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, এখানে কিন্তু টপিক বেশি না, হ্যাঁ, টপিকগুলো হচ্ছে যে টিস্যু কালচার প্রযুক্তির ব্যবহার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, জিন ক্লোনিং, জীব প্রযুক্তির ব্যবহার, জিনোম সিকোয়েন্সিংয়ের প্রয়োগ এবং জীব নিরাপত্তার বিধানসমূহ। এই
1 2 3 4 5 6 এই 6টা টপিকের মধ্যেই কিন্তু ঘুরিয়ে ফিরে দেখা যায় যে আমাদের ক খ বা অনুধাবন এগুলাই আসে আর কি। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মধ্যে থেকে কোশ্চেন আসতে পারে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কী বুঝো। সেটা কোনো জীবকোষ থেকে কোনো সুনির্দিষ্ট জিন নিয়ে অন্য কোষে জীবকোষ স্থাপন করে কর্মক্ষম করা বা নতুন বৈশিষ্ট্য সৃষ্টির জন্য জীবের ডিএনএতে পরিবর্তন ঘটানোকেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল বলে। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ডিএনএ অণুর কাঙ্ক্ষিত অংশ ব্যাকটেরিয়া থেকে মানুষে, উদ্ভিদ থেকে প্রাণীতে এবং প্রাণী থেকে উদ্ভিদে স্থানান্তর করা সম্ভব। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ফলে সৃষ্ট জীবকে জিএমও অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা জিইও, জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম বা ট্রান্সজেনিক্স বলা হয়। তো রিকম্বিনেন্ট ডিএনএ বলতে কী বোঝায় দেখো, একটি ডিএনএ অণুর কাঙ্ক্ষিত দু জায়গায় কেটে খণ্ডটিকে আলাদা করে অন্য একটি পোষক ডিএনএ অণুর নির্দিষ্ট জায়গায় জোড়া দেওয়ার ফলে যে সংকর ডিএনএ অণুর সৃষ্টি হয় তাকেই রিকম্বিনেন্ট ডিএনএ বলে। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির প্রক্রিয়াকে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বলে। রিকম্বিনেন্ট ডিএনএ উল্লেখিত প্রক্রিয়ায় তৈরি করা হয় কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন ও পৃথকীকরণ, বাহক নির্বাচন, ডিএনএ অনুকর্তন এবং কর্তনকৃত ডিএনএ খণ্ডকে বাহক ডিএনএতে স্থাপন। তো প্লাজমিড কয়েকটা বৈশিষ্ট্য চাইতে পারে, দেখো প্লাজমিডের বৈশিষ্ট্যের মধ্যে তুমি লিখতে পারো যে প্লাজমিড বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ অণু, এর আণবিক ভর প্রায় 10⁶ থেকে 200 গুণ 10⁶ ডাল্টন। প্লাজমিড অল্প সংখ্যক জিন ধারণ করে থাকে এবং রেস্ট্রিকশন এনজাইম দ্বারা আদর্শ প্লাজমিডের নির্দিষ্ট স্থানগুলো কেটে ফেলা সম্ভব এবং এরা কনজুগেশনের মাধ্যমে সহজেই অন্য ব্যাকটেরিয়ায় সঞ্চালিত হতে পারে সহজে সঞ্চালিত হতে পারে। তাছাড়াও প্লাজমিডের ডিএনএ অণু স্বাধীনভাবে অনুলিপন বা রেপ্লিকেট করতে পারে। ওকে, সো প্লাজমিডের যদি আরও ব্যবহার তুমি বলতে পারো যে ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে মূল ক্রোমোজোম ছাড়াও যে বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ অণু থাকে তাকে প্লাজমিড বলে। প্লাজমিডের ব্যবহারের মধ্যে তুমি আরও বলতে পারো যে আণবিক বংশগতিবিদ্যা অর্থাৎ মলিকুলার জেনেটিক্স গবেষণার বিভিন্ন ক্ষেত্রে প্লাজমিড ব্যাপকভাবে ব্যবহার করা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জিন ক্লোনিং ইত্যাদি কাজে প্লাজমিড অত্যন্ত উপযোগী বাহক এবং মানুষের ইনসুলিন জিন ক্লোনিং, রোগ ও পোকামাকড় প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন উদ্ভিদ উৎপাদনে প্লাজমিডের অভূতপূর্ব সাফল্য রয়েছে। আচ্ছা, তো প্লাজমিডকে ভেক্টর বলা হয়, এর কি তোমরা জানো কেন ভেক্টর বলা হয়? এর কারণ হচ্ছে প্লাজমিড বিভিন্নভাবে পরিবর্তনের মাধ্যমে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য এক জীব থেকে অন্য জীবে স্থানান্তর করা সম্ভব, তাই প্লাজমিডকে ভেক্টর বা বাহক বলা হয়। ভেক্টর শব্দের অর্থ কিন্তু অ্যাকচুয়ালি বাহক। রেস্ট্রিকশন এনজাইম বলতে কি বুঝো দেখো, যে এনজাইম প্রয়োগে ডিএনএ অণুর সুনির্দিষ্ট সিকোয়েন্সের একটি অংশ কেটে নেওয়া যায় এবং ওই এনজাইমকে রেস্ট্রিকশন এনজাইম বলে। তো এদেরকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজও বলা হয়, কারণ এরা ডিএনএ অণুর একটি সুনির্দিষ্ট সিকোয়েন্স যাকে রেস্ট্রিকশন সাইট বা রিকগনিশন সাইট বলা হয় তা কেটে দিতে সক্ষম। তো এ ধরনের এনজাইম প্রাকৃতিকভাবেই ব্যাকটেরিয়া কোষে বিদ্যমান থাকে। এদের কাজই হলো ব্যাকটেরিয়া আক্রমণকারী ভাইরাল ডিএনএ কেটে দেওয়া। তো স্বাভাবিকভাবে এরা ভাইরাল ডিএনএ কেটে থাকে, তবে যে কোনো উৎসে পাওয়া যে কোনো ডিএনএ সূত্রের নিউক্লিয়াসের ওই একই সিকোয়েন্স রেস্ট্রিকশন সাইট সমান দক্ষতার সাথে কাটতে সক্ষম, মানে এটা একটা কাইচির মতো, ঠিক আছে, ন্যাচারাল কাইচি। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে উৎপাদিত ফসল প্রচলিত পন্থা থেকে উন্নত কেন? দেখো, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে উৎপাদিত ফসল প্রচলিত পন্থা থেকে উন্নত হওয়ার কারণগুলো হচ্ছে রোগ প্রতিরোধক্ষম জাত উদ্ভাবনে, অর্থাৎ ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও নানা ধরনের কীটপতঙ্গ প্রতিরোধক্ষম জাত উদ্ভাবনে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে এবং নাইট্রোজেন সংবন্ধনে, অর্থাৎ বায়বীয় নাইট্রোজেন সংবন্ধকারী ব্যাকটেরিয়া হতে নিফ জিন যা নাইট্রোজেন সংবন্ধনে দায়ী অর্থাৎ ইকোলি ব্যাকটেরিয়াতে স্থানান্তর করা সম্ভব হয়েছে। আরেকটা দেখা যায় যে বীজহীন ফল সৃষ্টিতে, দেখো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে বর্তমানে সারা বিশ্বের অনেক দেশে বীজহীন ফল সৃষ্টি করা হচ্ছে, যেমন জাপানে বীজহীন তরমুজ উদ্ভাবন এ প্রযুক্তিরই এক প্রতিফলন এবং ক্ষতিকারক কীটপতঙ্গ রোধী উদ্ভিদ সৃষ্টি, অর্থাৎ অনেক কীটপতঙ্গ আছে যারা ফসল উৎপাদনের মারাত্মক ক্ষতি করে থাকে, তো এর ফলে ফসলের উৎপাদন হ্রাস পায়। তো এরাই হলো ক্ষতিকর কীটপতঙ্গ, অর্থাৎ ইনসেক্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এসব ক্ষতিকারক কীটপতঙ্গ রোধী ফসল উৎপাদন সৃষ্টি করা সম্ভব। দেখো,
আরও কিছু জিনিস আছে। জিন ক্লোনিং বলতে কী বোঝায়, অথবা জিন ক্লোনিং বলতে কী বোঝো? তো জিন ক্লোনিংয়ের মধ্যে এই জিনিসটা আমরা পাবো যে কোনো জিনের অভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন একাধিক প্রতিরূপ তৈরির কৌশলকে সাধারণত জিন ক্লোনিং বলে। তো জিন ক্লোনিং এর অনেকগুলো কৌশল রয়েছে, যথা বাহকের মাধ্যমে ক্লোনিং, পিসিআর পদ্ধতিতে ক্লোনিং, রিপ্রোডাক্টিভ ক্লোনিং। এই প্রক্রিয়ার প্রয়োজনীয় উৎপাদনসমূহ হলো কাঙ্ক্ষিত জিন বা ডিএনএ, ক্লোনিং ভেক্টর, উৎসেচক এবং পোষক। তারপরে হচ্ছে সোমাক্লোনাল ভেরিয়েশন বলতে কী বুঝো? দেখো, রিজেনারেটর বা উৎপাদিত উদ্ভিদে উপযোগী বা কাঙ্ক্ষিত বংশগতির পরিবর্তন ঘটিয়ে নতুন জাত সৃষ্টি করাকে সোমাক্লোনাল ভেরিয়েশন বলে। সোমাক্লোনাল ভেরিয়েশনের মাধ্যমে রোগ প্রতিরোধী, পেস্টিসাইড প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টি সম্ভব হয়েছে। রিপ্রোডাক্টিভ ক্লোনিং বলতে কী বুঝো? দেখো, জনন পদ্ধতিতে দাতা কোষের ডিএনএ এর মাধ্যমে তার হুবহু প্রতিচ্ছবি সম্পন্ন নতুন প্রজন্ম সৃষ্টি করার কৌশলই হচ্ছে রিপ্রোডাক্টিভ ক্লোনিং। তো সাধারণত তোমার ডলি নামক একটা ভেড়ার সৃষ্টি পদ্ধতিতে করা হয়েছে। তো এই ভেড়ার স্তন গ্রন্থি থেকে কোষ নিয়ে তাকে আবাদ মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করা হয়। তো পরে একটা ভেড়ার ডিম্বাণু বের করে তা পৌঁছায়। তো এই ভ্রূণ একটি তৃতীয় ভেড়ার জরাতে স্থাপন করা হয়। তো তৃতীয় ভেড়াটি নির্দিষ্ট সময় পর দাতা ভেড়ার চেহারা সম্পন্ন একটা বাচ্চার জন্ম দেয় এবং এরই নাম দেওয়া হয়েছিল ডলি। তো ডলির জন্মই রিপ্রোডাক্টিভ ক্লোনিংয়ের উদাহরণ। তো ডলির ক্লোনিং কেন গুরুত্বপূর্ণ ছিল? এটার কারণ হচ্ছে যে ক্লোনিং প্রযুক্তি ব্যবহার করে স্তন্যপায়ী প্রাণীদের এমনভাবে পরিবর্তনের চেষ্টা চলছিল যাতে ভবিষ্যতে এসব প্রাণী দেহ থেকে মানুষের রক্তের প্রয়োজনীয় প্রোটিন এবং অ্যান্টিবডি পাওয়া যেতে পারে। তো এর ফলে আর পেশাদার রক্তদাতা থেকে রক্ত গ্রহণের প্রয়োজন হবে না। এছাড়া এইচআইভি ও হেপাটাইটিস সংক্রমণেও আর সম্ভাবনা থাকে না। ক্যান্সার, হিমোফিলিয়া, অস্টিও বোরোসিসের মতো কতিপয় প্রাণঘাতী রোগগুলো প্রতিহত করা যাবে। এমনকি মানব জিনবাহী এমন প্রাণীদের বিভিন্ন অঙ্গ ভবিষ্যতে মানবদের প্রতিস্থাপনের সুযোগ সৃষ্টি করবে। তো এসব কারণেই তোমার হচ্ছে যে ডলির ক্লোনিংটা গুরুত্বপূর্ণ ছিল। জীব প্রযুক্তির মধ্যে দেখো, ইন্টারফেরন বলতে কি বুঝো প্রশ্ন আসতে পারে। তো ইন্টারফেরন হলো এক ধরনের উচ্চ আণবিক ওজন সম্পন্ন প্রোটিন যা ক্যান্সার কোষের বৃদ্ধি ও ভাইরাসের বংশবৃদ্ধিতে বাধা দেয়। অর্থাৎ ইন্টারফেরন হলো প্রতিরক্ষামূলক প্রোটিন, অর্থাৎ কোনো দেহকোষ বিশেষ ভাইরাস দ্বারা সংক্রমিত হলে ইন্টারফেরন নিঃসরণ করে। তো নিঃসৃত ইন্টারফেরন আক্রমণকারী ভাইরাসের প্রোটিন সংশ্লেষণ প্রক্রিয়া সাধারণত বন্ধ করে দেয়, ফলে ভাইরাসটির সংখ্যা বৃদ্ধি এবং পরবর্তী কোষগুলো আক্রমণ করতে পারে না। টিপিএ বলতে কি বোঝায়? এটা অনুধাবনমূলক আসতে পারে যে টিপিএ এর পূর্ণরূপ হচ্ছে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। মানুষের রক্তনালীতে রক্ত জমাট বেঁধে স্ট্রোক বা হার্ট অ্যাটাক হতে পারে। তো সাথে সাথে জমাট বাঁধা রক্ত গলিয়ে দিতে পারলে রোগী সুস্থ হতে। সাধারণত টিপিএ এর একটা পূর্ণরূপ আছে, এর পূর্ণরূপ হচ্ছে যে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। তো মানুষের রক্তনালীতে রক্ত জমাট বেঁধে স্ট্রোক বা হার্ট অ্যাটাক হতে পারে। তো সাথে সাথে এই জমাট বাঁধা রক্ত গলিয়ে দিতে পারলে রোগী এবার সুস্থ হয়ে উঠতে পারে। তো মানুষের রক্তে এমনিতেই প্লাজমিন বা রক্ত গলনকারী এনজাইম থাকে, তবে প্লাজমিনোজেন হিসেবে নিষ্ক্রিয় অবস্থায় প্লাজমিনোজেনকে কর্মক্ষম অবস্থায় আনতে হলে টিপিএ এর দরকার হয়। তো প্রচলিত ফসল থেকে সাধারণত জিএম উৎপন্ন হয় কেন? দেখো, অথবা জিএম শস্য বলতে কি বোঝায়, এই কোশ্চেনটা আসতে পারে। দেখো, সেটা হচ্ছে যে জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে বিভিন্ন ফসলের রোগবালাই প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে যে ফসল উৎপাদন করা হয় তাকে জিএম ফসল বলে। তো এসব জিএম ফসলের ফলে এমন জিন সংকরযুক্ত করা হয় যাতে করে ফসলের জন্য ক্ষতিকর পোকামাকড়ের মৃত্যু ঘটাতে পারে। যেমন বিষাক্ত দ্রব্য উৎপাদন করতে ফসলের ফলে এমন জিন সংযুক্ত করা হয় যাতে করে ফসলের জন্য ক্ষতিকারক পোকামাকড়ের মৃত্যু ঘটাতে পারে, বিষাক্ত দ্রব্য উৎপাদন করতে সক্ষম হয় বা লবণাক্ততা, ঠান্ডা, খরা বা ফসলের বৃদ্ধি সীমাবদ্ধকারী অন্য যে কোনো নিয়ামকের বিরুদ্ধে অধিক সহিষ্ণু হয়। এমনকি আগাছা নাশক প্রয়োগ করলে আগাছা মরে যাবে কিন্তু ফসলের কোনো ক্ষতি হবে না। তাই জেনেটিক্যালি মডিফাইড ফসল তাই অধিক ফলনশীল হয়ে থাকে এবং এ প্রক্রিয়ায় উৎপাদিত ফসল রোগ ও ক্ষতিকর কীটপতঙ্গ প্রতিরোধী এবং পরিবেশীয় পীড়ন সহিষ্ণু হয়ে থাকে। তো এসব কারণেই জিএম ফসল প্রচলিত ফসল থেকে উন্নত। দেখো, জিএমও কিভাবে সৃষ্টি করা হয়। তো জিএমও জিনিসটা কি? জিএমও জিনিসটা হচ্ছে যে
জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম হলো জিনগত পরিবর্তিত জীব। জিএমও বা জিনগত পরিবর্তিত জীব তখনই সৃষ্টি করা হয় যখন কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য অর্জনের জন্য একটি জীবের জিনে ইচ্ছাকৃত পরিবর্তন আনা হয়। তো এই প্রক্রিয়ার মাধ্যমে একটি কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের জিন নির্বাচন করা হয় এবং সেটিকে ল্যাবরেটরিতে কপি করে টার্গেট জীবের জিনোমে প্রবেশ করানো হয়। এই জিন স্থানান্তরের জন্য বিভিন্ন প্রযুক্তি যেমন অ্যাগ্রোব্যাকটেরিয়াম, জিন গান ব্যবহার করা হয়। এইভাবেই একটি জিএমও সৃষ্টি করা হয়। নেক্সট কোয়েশ্চেন আসতে পারে যে ট্রান্সজেনিক প্রাণী বলতে কি বুঝো। দেখো, জিন প্রকৌশলের মাধ্যমে জিনের স্থানান্তর ঘটিয়ে যেসব প্রাণী সৃষ্টি করা হয় তাকে ট্রান্সজেনিক প্রাণী বলে। তো এ প্রক্রিয়ায় রিকম্বিনেন্ট ডিএনএ প্রকৌশল প্রয়োগ করে উৎপন্ন জিনকে হয় কোনো বাহকের মাধ্যমে অথবা মাইক্রো ইনজেকশনের মাধ্যমে প্রাণীদেহে প্রবেশ করানো হয়। ট্রান্সজেনিক প্রাণী উদ্ভাবনের মাধ্যমে প্রাণীগুলোকে বায়ো রিয়েক্টর হিসেবে ব্যবহার করা হয়। তো এসব প্রাণী দুধ, রক্ত ও মূত্র থেকে প্রয়োজনীয় ওষুধ আহরণ করা হয়। একে মলিকুলার ফার্মিং বলে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আসতে পারে যে ইন্টারফেরনের গুরুত্ব কী কী। দেখো, ইন্টারফেরনের গুরুত্ব হচ্ছে যে ইন্টারফেরন মূলত দেহ অভ্যন্তরে ভাইরাসের বংশবৃদ্ধি প্রতিরোধ করে, অনাক্রমণতা অর্থাৎ তন্ত্র যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি ইমিউন সিস্টেম, এটা নিয়ন্ত্রণ করে, বিওটি লিম্ফোসাইটের সংখ্যা বৃদ্ধিকে দমন করে, এনকে কোষ অর্থাৎ ন্যাচারাল কিলার সেল এর ক্ষমতা ও বংশবৃদ্ধির মাধ্যমে ক্যান্সার কোষের সংখ্যা বৃদ্ধিতে বাধা দেয় এবং ভাইরাসজনিত অসুখে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। তো প্রাণীদেহে জিন প্রযুক্তি গুরুত্বপূর্ণ কেন? দেখো, প্রাণীর ক্ষেত্রে জিন প্রযুক্তি গুরুত্বপূর্ণ কারণ এ প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন প্রাণীর উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন জাত সৃষ্টি করা যায়, যেমন বড় আকারের প্রাণী, বেশি মাংস উৎপাদনকারী প্রাণী, দুধে বেশি আমিষ সমৃদ্ধ গবাদি পশু, উন্নত পুষ্টিগুণ বিশিষ্ট প্রাণী, বেশি পশম উৎপাদনকারী প্রাণী ইত্যাদি এ প্রযুক্তির মাধ্যমে উদ্ভাবন করা যায়। তো জিনোম সিকোয়েন্সিং ও এর প্রয়োগের মধ্যে আমরা দেখতে পারি যে জিনোম সিকোয়েন্সিং বলতে কি বোঝায়। দেখো, সাধারণত জিনোম সিকোয়েন্স বলতে ডিএনএ অনুদৈর্ঘ্যে এটিজিসি বেসগুলো কোনো অনুক্রমে অর্থাৎ কোনোটির পর কোনোটি সজ্জিত থাকে, তাই হলো জিনোম সিকোয়েন্সিং। আর এই সিকোয়েন্সটি সাজানো পদ্ধতিটি উদ্ঘাটন করাই হলো জিনোম সিকোয়েন্সিং বা ডিএনএ সিকোয়েন্সিং। তো একটি জীবকোষে অবস্থিত জিন সমষ্টিকে একত্রে জিনোম বলা হয় এবং একটি জীবের জিনোমকে ওই জীবের মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয়। আচ্ছা, এবার জেনেটিক কোড বলতে কি বোঝায়। দেখো, জেনেটিক কোড হলো একটি 3 লেটার অর্থাৎ 3টি নিউক্লিওটাইড বা বেস কোষ যা ডিএনএ অণুর পরপর একত্রে বিন্যস্ত থাকে। তো ডিএনএ অণুতে অবস্থিত 3 লেটার কোড প্রথমে রূপান্তরিত হয় এমআরএনএ অণুতে, 3 লেটার কোডন হিসেবে সজ্জিত হয়। এমআরএনএ অণুর 3 লেটার কোডন টিআরএনএর মাধ্যমে সঠিক অ্যামিনো অ্যাসিডটি বেছে নিয়ে প্রোটিন অণুতে সংযুক্ত করে। কাজে ধারাবাহিকভাবে সজ্জিত প্রতি 3টি বেস গুচ্ছ এবং এরা যে সঠিক অ্যামিনো অ্যাসিড নির্বাচন করে তার মধ্যে একটি সুনির্দিষ্ট কোডিং সম্পর্কই হলো জেনেটিক কোড। তো ডিএনএ বা আরএনএ বেসসমূহের মাধ্যমে জেনেটিক কোড প্রকাশ করা যায়। দেখো, অপরাধী শনাক্তকরণে জিনোম সিকোয়েন্স ব্যবহার করা হয় কেন? জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে জানা যায় যে ওই প্রজাতির ডিএনএ অণুতে অবস্থিত এটিজিসি গুলো কোনোটার পর কোনোটার অবস্থান অর্থাৎ এদের অনুক্রম, ভিকটিম বা অপরাধ সংঘটিত হবার স্থান থেকে আলামত সংগ্রহ করে জিনোম সিকোয়েন্সিং করা হয়। এরপর সন্দেহভাজন তালিকা ধরে তাদের জিনোম সিকোয়েন্সিং করা হয়। যার জিনোম সিকোয়েন্সিং এর সাথে আলামত থেকে নেওয়া সিকোয়েন্সিংয়ের মিল হবে সেই প্রকৃত অপরাধী। অর্থাৎ আমি জিনিসটা আবারও বলছি যে জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে জানা যায় যে ওই প্রজাতির ডিএনএ অণুতে অবস্থিত এটিজিসিগুলো কোনটার পর কোনটা অবস্থান অর্থাৎ এদের অনুক্রম। তো ভিকটিম বা অপরাধ সংঘটিত হবার স্থান থেকে আলামত সংগ্রহ করে জিনোম সিকোয়েন্সিং করা হয়। এরপর সন্দেহভাজন তালিকা ধরে তাদের জিনোম সিকোয়েন্সিং করা হয় এবং যার জিনোম সিকোয়েন্সিংয়ের সাথে হচ্ছে যে মিলটা পাওয়া যায় অর্থাৎ যার জিনোম সিকোয়েন্সের সাথে আলামত থেকে নেওয়া সিকোয়েন্সের মিল হবে সেই প্রকৃত অপরাধী। এটা নিয়ে একবার একটা মজার গল্প আছে, সেটা হচ্ছে যে একবার একটা অনেক প্রাচীন সময়ে, সেটা হচ্ছে যে মানে তখন একটা গাড়ির মধ্যে দেখা যায় যে একজন ব্যক্তি খুন হয়ে আসছে। তো কোথাও কোনো আলামত নেই, খুনি খুবই সতর্কতার সাথে হ্যান্ড গ্লাভস পরে তাকে খুন করেছিল। তো সে গাড়ির মধ্যে একটা মশাকে পড়ে থাকতে দেখা যায়। তো মশাকে নিয়ে তখন ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়। তো ফরেন্সিক ল্যাবে পাঠানোর পর দেখে যে মশার পেটের মধ্যে যে রক্ত, সেই রক্তটা হচ্ছে যে ভিকটিম তার ব্লাডের সাথে ম্যাচ করে না। তাহলে রক্তটা কার হবে? তাহলে অবশ্যই যে কিলার তার সাথে হবে। ওই রক্ত থেকে ডিএনএ
বের করে জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে দেন কিলারকে খুঁজে বের করে আর কি। তো জীব নিরাপত্তার বিধানসমূহ দেখো, সহজ একটা কোশ্চেন যে জীব নিরাপত্তা কেন প্রয়োজন ব্যাখ্যা করো। সেটা হচ্ছে যে বিষয়গুলোর মাধ্যমে গবেষণা লব্ধ বিভিন্ন সংক্রামক ও জিএমও এর ক্ষতিকারক প্রভাব থেকে মানুষের স্বাস্থ্য ও পরিবেশকে রক্ষা করা হয় তাকেই জীব নিরাপত্তা বলে। তো এর ব্যাখ্যাগুলো হলো জীব প্রযুক্তির ক্ষতিকর প্রভাব হতে রক্ষা করা, পরিবেশ ও মানব সভ্যতার ঝুঁকি থেকে পরিবেশকে রক্ষা করা, জীব বৈচিত্র্য থেকে মানব স্বাস্থ্যের উপর ঝুঁকি কমানো, জীব প্রযুক্তি গবেষণার ফলে পরিবেশের প্রতি ঝুঁকি নির্ধারণ ও তা নিয়ন্ত্রণ, এবং জীব প্রযুক্তি ও জীব প্রযুক্তিজাত দ্রব্যের গবেষণা স্থানান্তর ও প্রয়োগ সহজতর করা। তো এই জিনিসগুলো মোটামুটি জীব প্রযুক্তিতে মানে বইয়ের মধ্যে আলোচ্য বিষয়গুলো, যেগুলো আমি সেম জিনিসগুলাই হচ্ছে যে এগেইন এক্সপ্লেইন করে দিলাম আই থিঙ্ক। সো আই থিঙ্ক জিনিসগুলো তোমরা বুঝতে পেরেছো। সো আমরা নেক্সট ক্লাসটা ইনশাল্লাহ জাস্ট সিকিউর উপরে নিব এবং নেক্সট ক্লাসটা খুবই ছোট ক্লাস হবে।